এখানে দেখুন কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়ি এলাকায় একজন প্যারা কমান্ডো খুব সাবধানে মাটির সঙ্গে মিশে এগিয়ে যাচ্ছে। তার হাতে যেটা রয়েছে এটা একটা আধুনিক রাইফেল বা বন্দুক, যেটা এই কঠিন ঠান্ডা পরিবেশে ব্যবহার করার জন্যই তৈরি। ঠিক সেই মুহূর্তে আরব সাগরের জলের নিচে একজন ভারতীয় মার্কোস কমান্ডো সাঁতার কাটছে। তার কোমরে যেই বন্দুকটা গোঁজা রয়েছে সেটা একটা আলাদা ধরনের বন্দুক। দুজনেই ভারতীয় কমান্ডো, কিন্তু তাদের কাছে যে বন্দুকগুলো রয়েছে সেইগুলো এক নয়। এখন প্রশ্ন হলো, আমাদের ভারতীয় কমান্ডোরা সব আলাদা আলাদা বন্দুক কেন ব্যবহার করে, আর সেই বন্দুকগুলোই বা কোথায় বানানো হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের ভারতের যে 4টা ভয়ঙ্কর কমান্ডো বাহিনী রয়েছে, মার্কস, প্যারা এসএফ, গারুদ আর এনএসজি, এই 4টে বাহিনীর কমান্ডোর কাছে কোন কোন ধরনের বন্দুক থাকে এবং সেই বন্দুকগুলো কতটা ভয়ঙ্কর, এটা নিয়েই আজকের পুরো আলোচনা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভেবে থাকেন যে কমান্ডো মানেই পেশিবহুল শরীর আর হাতে একটা বড় বন্দুক, কিন্তু ভাই ব্যাপারটা এত সোজা নয়। একজন সাধারণ সৈনিক কখনোই একা যুদ্ধ করতে যান না, তিনি একটা বড় টিমের অংশ হয়ে যুদ্ধ করেন। তার পাশে থাকে অনেক সহযোদ্ধা আর তার পেছনে থাকে পুরো বাহিনীর সাপোর্ট, ব্যাকআপ লাইন, সাপ্লাই লাইন, বড় বড় ট্যাঙ্ক, আরও অনেক কিছু। কিন্তু কমান্ডোদের যুদ্ধের ধরন সম্পূর্ণ আলাদা। তারা কোনো বড় বাহিনী নিয়ে লড়াই করে না, তারা ছোট একটা টিম নিয়ে বা কখনো কখনো মাত্র 4-5 জন মিলেই শত্রুর এলাকায় গোপনে ঢুকে পড়ে। এখানে প্রতিটা সিদ্ধান্ত তাদেরকে নিজেদেরকে নিতে হয়, কারণ অনেক সময় কাছাকাছি কোনো সাহায্যই থাকে না। একজন সাধারণ সেনাকে যদি বলা হয় রাতের অন্ধকারে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে শত্রুর ক্যাম্পের পাশে নেমে পড়তে হবে আর শত্রু যাতে টেরও না পায়, এই কাজটা হয়তো সে নিখুঁতভাবে করতে পারবে না, কারণ তাদের ট্রেনিংয়ে এই ধরনের প্রশিক্ষণ থাকে না। এর জন্য দরকার হয় সম্পূর্ণ আলাদা রকমের মানসিক এবং শারীরিক প্রস্তুতি। একটা সাধারণ সেনা হয়তো গোটা কর্মজীবনে এক ধরনের বন্দুক দিয়েই কাজ চালিয়ে যান, কিন্তু কমান্ডোদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আজ একজন কমান্ডোকে হয়তো লড়তে হতে পারে বরফে ঢাকা পাহাড়ি এলাকায়, কাল হয়তো বনে জঙ্গলে, পরশু হয়তো জলের নিচে, আবার তার পরের সপ্তাহে হয়তো শহরের কোনো 10তলা বাড়ির ভেতরে ঢুকে জঙ্গিদের হাত থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে হতে পারে। তাহলে একটু চিন্তা করুন, প্রতিটা পরিস্থিতিই কিন্তু আলাদা আলাদা। বনে জঙ্গলে যেই বন্দুকটা কাজ করবে, জলের নিচে সেই বন্দুকটা অচল হয়ে যেতে পারে। আবার বিল্ডিং এর মধ্যে কাছাকাছি যুদ্ধে যেই বন্দুকটা ব্যবহার হবে, সেই বন্দুকটা দিয়ে 2 কিলোমিটার দূরের কোনো টার্গেটকে নিখুঁতভাবে মারা অসম্ভব। এই কারণেই আমাদের ভারতে একটা নয়, একাধিক এলিট কমান্ডো বাহিনী গড়ে তোলা হয়েছে। কোনো কমান্ডো বাহিনী স্থলযুদ্ধের জন্য স্পেশালিস্ট, আবার কেউ সমুদ্রের জন্য, আবার কেউ আকাশপথে যুদ্ধের জন্য স্পেশালিস্ট। তো এখন আমরা দেখবো আমাদের ভারতের সবচেয়ে ভয়ঙ্কর 4টা কমান্ডো বাহিনী তাদের কাজের ধরন অনুযায়ী কোন কোন বন্দুক বেছে নেয়। শুরু করি প্যারা এসএফ কমান্ডো বাহিনী দিয়ে। এই বাহিনীর পুরো নাম প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্স, সংক্ষেপে প্যারা এসএফ বলা হয়। 1966 সালে তৈরি হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর এই ইউনিট, আর আজ পর্যন্ত এটাই আমাদের ভারতের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে গোপন ভয়ঙ্কর কমান্ডো বাহিনীগুলোর মধ্যে একটা। এই বাহিনীর কাজ সহজ ভাষায় বললে গোপনে শত্রুর এলাকায় ঢুকে পড়া, তথ্য সংগ্রহ করা, গুরুত্বপূর্ণ টার্গেটকে ধ্বংস করা, আর দরকার পড়লে সীমান্ত পেরিয়ে অপারেশন চালানো। 2016 সালের সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে আছে? সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পেছনে ছিল এই প্যারা এসএফ। এদের কাঁধে থাকা মেরুন রঙের বেরেট আর প্যারাশুট জাম্পিং এর ট্রেনিংই বলে দেয় যে এদের কাজের ধরনটা কতটা আলাদা। এই কমান্ডো বাহিনীর প্রধান বন্দুক হলো টেভর TAR-21। ইসরায়েলের তৈরি এই বিশেষ বন্দুকের ডিজাইনকে বলা হয় বুলপাপ ডিজাইন। সাধারণ বন্দুকের ম্যাগাজিন বক্স, মানে যেই বক্সে গুলি থাকে, সেই বক্স থাকে ট্রিগারের সামনে, সেই জন্য বন্দুকটা একটু লম্বা হয়। কিন্তু বুলপাপ ডিজাইনে ম্যাগাজিন বক্স থাকে ট্রিগারের পেছনে, কাঁধের কাছাকাছি, ফলে বন্দুকটা ছোট হয় আর সেনাদের কাঁধে এই বন্দুকের ওজন অনেক ভালোভাবে ব্যালেন্স করা যায়। এর আরো একটা বড় সুবিধা হলো এই বন্দুকে নাইট ভিশন লাগানো যায়, মানে রাতের অন্ধকারে শত্রুকে আরো নিখুঁতভাবে দেখার জন্য। তারপর লেজার, রেড ডট সাইট, সাইলেন্সারের মতো গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্টও লাগানো যায়। সেই জন্য এই বাহিনীর কমান্ডাররা যখন হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামবে বা প্যারাশুট নিয়ে নামবে, তখন এই ধরনের ছোট কম্প্যাক্ট বন্দুক অনেক সুবিধাজনক, কারণ প্যারাশুট দিয়ে নিচে নামার সময় বন্দুকের যদি কোনো অংশ প্যারাশুটের দড়িতে কোনো ক্রমে আটকে যায়, তখন বিপদ হতে পারে। সেই জন্য টেভরের মতো ছোট বন্দুক সেনার শরীরের সাথে খুব সহজেই মানিয়ে যায়। এই জন্যই এই প্যারা কমান্ডোর ফার্স্ট চয়েস এই টেভর বন্দুক। আর দ্বিতীয় পছন্দ X-95, যাকে অনেকে মাইক্রো টেভরও বলে থাকে। এটা আসলে টেভরেরই একটা ছোট ভার্সন। এটা মূলত ব্যবহার হয় শহরের ভেতরে ঘন জনবসতিপূর্ণ ভিড় এলাকায় বা ঘরের ভেতরে যুদ্ধ করতে, যাকে বলা হয় ক্লোজ কোয়ার্টার ব্যাটেল বা
কাছাকাছি লড়াই। জম্মু কাশ্মীরের কোনো গ্রামে বাড়ির ভেতরে জঙ্গি খোঁজার সময় প্যারা কমান্ডোরা প্রায়শই এই X95 ব্যবহার করে থাকে, কারণ ঘরের ভেতর সেনাদের তাড়াতাড়ি মুভমেন্ট করার জন্য এই বন্দুক অনেক সুবিধাজনক। এবার আসি আমেরিকার তৈরি M4A1 এই বন্দুকের কথায়। এতে ব্যবহার হয় 5.56 মিলিমিটারের ন্যাটো ক্যালিবারের গুলি। এই বন্দুকে মিনিটে প্রায় 800 থেকে 950 রাউন্ড গুলি ছোঁড়া যায়, আর এই গুলিগুলোর কার্যকারী রেঞ্জ 500 মিটার। এই বন্দুকের সবচেয়ে বড় সুবিধা হলো পেছন দিকের অংশটা ভাঁজ করা যায়, ফলে খুব সহজেই এই বন্দুকের দৈর্ঘ্য ছোট বড় করা যায়। সেই জন্য যুদ্ধ বা অপারেশনের সময় যখন একটা গাড়ির মধ্যে চাপাচাপি করে অনেক কমান্ডোকে বসতে হয়, তখন অনেকটাই সুবিধা হয়। এছাড়াও প্রয়োজন মতো সাইলেন্সার, লেজার সাইট, হলোগ্রাফিক সাইট, রেড ডট সাইট সব কিছুই আলাদাভাবে লাগানো যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বন্দুকে যেই ধরনের গুলি প্রয়োজন হয়, এই গুলি কিন্তু আরও অন্যান্য দেশের সেনারা ব্যবহার করে। এর ফলে ভবিষ্যতে যদি অন্য কোনো দেশের সেনার সঙ্গে যৌথভাবে কোনো যুদ্ধ বা কোনো অপারেশন চালাতে হয়, তখন এই বন্দুকের গুলি আর যন্ত্রাংশ খুব সহজেই অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই কারণেই 2010 সালের মাঝামাঝি সময়ের দিকে প্যারা কমান্ডোদের পছন্দের বন্দুকের লিস্টে জায়গা করে নিয়েছে। এইগুলো ছিল প্যারা কমান্ডোর মেন বন্দুক, কিন্তু তারা সাইডে এর পাশাপাশি একটা ছোট পিস্তলও রাখে, যার নাম গ্লক 17। অস্ট্রিয়া তৈরি এই বন্দুকের বিশেষত্ব হলো এই বন্দুক একটা প্লাস্টিকের মতো পলিমার দিয়ে বানানো, সেই জন্য হালকা আর জল লাগলেও মোর্চা পড়ে না। আর সবচেয়ে বড় কথা হলো এই পিস্তলে গুলি চালানোর সময় কখনোই জ্যাম হয় না। যদি কোনো সময় কমান্ডোদের মেন বন্দুকের গুলি ফুরিয়ে যায় বা মেন বন্দুক কোনো কারণে কাজ না করে, তখন এই গ্লক 17 পিস্তলই কমান্ডোদের শেষ ভরসা। তবে তারা এই চারটে বন্দুকেই থেমে থাকে না। কাভার ফায়ারের প্রয়োজন হলে তখন তারা নেগেভ লাইট মেশিন গান ব্যবহার করে, আর অনেক দূরের টার্গেটের জন্য গলিল স্নাইপার, SVD ড্রাগনফ এই ধরনের স্নাইপার বন্দুক ব্যবহার করে। সোজা কথায় প্যারা কমান্ডোর বন্দুকের লিস্ট এমনভাবে সাজানো যাতে জঙ্গল থেকে শহর, পাহাড় থেকে মরুভূমি সব পরিস্থিতিতেই তারা রেডি থাকতে পারে। আমরা দেখলাম আমাদের ভারতের স্থলভাগের সবচেয়ে কঠিন মিশনের জন্য তৈরি প্যারা কমান্ডোর বন্দুকের লিস্ট। এবার আসি ভারতের আরেক দল কমান্ডোর কথায়, যাদের যুদ্ধক্ষেত্র হলো বিশাল সমুদ্র, নাম মার্কোস কমান্ডোজ। 1987-এ তৈরি এই বাহিনী ভারতীয় নৌবাহিনীর একটা বিশেষ বাহিনী। এদের কাজ বড় বড় জাহাজকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করা, সমুদ্রপথে জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করা, জলের নিচে ডুব দিয়ে অপারেশন চালানো, আর দরকার পড়লে নদী পেরিয়ে স্থলভাগে অভিযান চালানো। 26/11 মুম্বাই হামলার উদ্ধার অভিযানে এই মার্কোস কমান্ডো অংশ নিয়েছিল। দেখুন, এই কমান্ডোদের বন্দুক বা অস্ত্র অন্যান্য কমান্ডোদের থেকে সম্পূর্ণ আলাদা হবে, কারণ একটাই, কারণ সমুদ্রে লবণাক্ত জল থাকে। 5 দিন 10 দিন ধরে সমুদ্রে যখন কোনো অপারেশন চালাতে হয়, তখন সমুদ্রের লবণাক্ত জল এই বন্দুকে লাগলে এই বন্দুক খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য এই কমান্ডোদের কাছে এমন ধরনের বন্দুক থাকে যাতে সমুদ্রের জল লাগলেও তার কোনো অসুবিধা হয় না। এই মার্কোস কমান্ডো প্যারা কমান্ডোর মতো সেম টেভর আর X95 বন্দুক ব্যবহার করে, কিন্তু এই বন্দুকগুলো একটা আলাদা পলিমার দিয়ে বানানো হয় যাতে সমুদ্রের লবণাক্ত জল লাগলেও কোনো কিছু খারাপ না হয়। তাহলে এরা মেন বন্দুক হিসাবে আলাদা পলিমারযুক্ত X95 আর টেভর বন্দুক ব্যবহার করে, কিন্তু তারা এক ধরনের পিস্তল ব্যবহার করে, নাম HKP-11। এটা একটা আন্ডার ওয়াটার পিস্তল। এই পিস্তলে গুলির বদলে ছোট ছোট তীরের মতো স্পাইক বের হয়, কারণ জলের নিচে বন্দুকের গুলি বেশি দূর যেতে পারে না, তখন এই পিস্তল কাজে আসে। তবে বাস্তবে মার্কোস কমান্ডোর বেশিরভাগ লড়াই জলের ওপরে জাহাজে জাহাজে হয়। এই কমান্ডোরা জলের নিচে সাঁতার কাটে সাধারণত শত্রুর এলাকায় গোপনে প্রবেশ করার জন্য আর শত্রুর জাহাজে মাইন বসানোর জন্য। আর সবচেয়ে বড় কথা হলো মার্কোস কমান্ডোর বাছাই প্রক্রিয়ায় প্রায় 80% সেনাই বাদ পড়ে যায়। একে বলা হয় হেল উইক। এক সপ্তাহ কোনো ঘুম ছাড়া, কোনো বিশ্রাম ছাড়া কঠিন পরীক্ষা হয়। এই কঠিন পরীক্ষা বা ট্রেনিংয়ে যারা টিকে যায় তারাই এই কমান্ডোর যোগ্যতা অর্জন করে। এবার আসি ভারতের বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সের গারুদ কমান্ডো ফোর্সের কথায়। 2004 সালের সেপ্টেম্বরে কার্গিল যুদ্ধের পর ভারতীয় বায়ুসেনা বুঝেছিল যে নিজেদের এয়ারবেস রক্ষা করার জন্য নিজেদেরই একটা বিশেষ বাহিনী দরকার, আর সেখান থেকেই গারুদের জন্ম হয়। এদের কাজ হলো ভারতীয় বায়ুসেনার যে সমস্ত বিমান ঘাঁটিগুলো রয়েছে সেই বিমান ঘাঁটিগুলোকে পাহারা দেওয়া, বিমান আরও গুরুত্বপূর্ণ সরঞ্জামকে রক্ষা করা, আকাশপথে শত্রুর হামলায় দ্রুত প্রতিক্রিয়া দেখানো, আর দরকার পড়লে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা পাইলটদের উদ্ধার করা। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, পাকিস্তানের দিক থেকে আসা সমস্ত বড় বড় মিসাইল, ড্রোন সব আকাশপথেই আমাদের ভারত মেরে গুড়িয়ে দিচ্ছিল। ওই যুদ্ধে এই বাহিনীর বিশেষ ভূমিকা ছিল। 72 সপ্তাহ কঠোর ট্রেনিং করার পর একজন সেনা গারুদ কমান্ডো হয়ে ওঠে। 2016 সালে পাঠানকোটে জঙ্গি হামলার কথা মনে আছে? ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গিরা ঢুকে পড়েছিল, তখন এই গারুদ কমান্ডো বিশেষ ভূমিকা পালন করেছিল। এরা সাধারণত CTAR-21 বন্দুক ব্যবহার করে। দেখুন, এদের কাজটা তো একটু ভিন্ন, সেই জন্য এদের বন্দুকের ব্যবহার খুব একটা পড়ে না, কিন্তু যখন দরকার পড়ে তখন তারা X95, টেভর এই ধরনের বন্দুক চালিয়ে থাকে। এদের সব থেকে বেশি দরকার পড়ে স্নাইপার বন্দুক। এরা বেশিরভাগ সময় গালার্ড
স্নাইপার ব্যবহার করে। এই স্নাইপার দিয়ে এরা অনেক দূরের কোনো গাড়ি বা কোনো ছোটখাটো ঘরকে গুড়িয়ে ফেলতে পারে। এর পাশাপাশি এরা OSV-96 ব্যবহার করে। এটা সাধারণত শত্রুদের গাড়ি আর ট্যাঙ্কার ওড়ানোর জন্য ব্যবহার করে। এবার আসি শহরের ভেতরে সাধারণ মানুষের মাঝে যখন জঙ্গিরা ঢুকে যায়, সেই মতো অবস্থায় অপারেশন চালানোর জন্য যে কমান্ডো ব্যবহার হয় তাকেই বলা হয় ব্ল্যাক ক্যাট কমান্ডো বা NSG কমান্ডো। এদের কাজটা একটু কঠিন, কারণ সাধারণ মানুষের মাঝে শত্রুদেরকে খুঁজে বার করতে হয়, আর তাদের একটা ভুল সিদ্ধান্তই অনেক বড় কিছু হয়ে যেতে পারে। 1984 সালে ব্লু স্টার অপারেশনের পর সন্ত্রাসবাদী মোকাবিলা এবং জঙ্গিদের হাত থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য এই কমান্ডো বাহিনী গড়ে তোলা হয়েছিল। এদের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্পেশাল অ্যাকশন গ্রুপ যারা বেশিরভাগ সময়ই অ্যাকশন মুডে থাকে, আর একটা স্পেশাল রেঞ্জার গ্রুপ যারা নিরাপত্তা আর সহায়তার কাজ করে। 2008 সালে 26/11 মুম্বাই হামলার সময় হোটেলের ভেতরে ঢুকে জঙ্গিদের খতম করেছিল এই NSG কমান্ডো বাহিনী। এই কমান্ডোদের কাজের জায়গা জঙ্গল বা সমুদ্র নয়, এদের মেন জায়গা হলো 10 তলা কোনো বাড়ি বা 25 তলা কোনো বড় হোটেল বা বিমানের ভেতর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জঙ্গি বা সন্ত্রাসবাদীদের খতম করার পাশাপাশি সেই জঙ্গি বা সন্ত্রাসবাদীদের কাছে আটকে থাকা কোনো নিরীহ মানুষদেরকে ভালোভাবে উদ্ধার করাও এদের প্রধান কাজ। এদের সবচেয়ে পছন্দের বন্দুক হলো জার্মানির তৈরি MP5। এই বন্দুকের রিকয়েল কম, মানে এই বন্দুক থেকে গুলি চালানোর সময় হাত কম কাঁপে, সেই জন্য এম নিখুঁত হয়। জঙ্গিদের হাত থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার সময় এই বন্দুকের এম যদি 1 ইঞ্চি এদিক ওদিক হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের জীবন চলে যেতে পারে। সেই জন্য এই ধরনের স্টেবল বন্দুক এদের জন্য খুবই সুবিধাজনক হয়। আর এরা যখন ডিরেক্ট জঙ্গিদের উপর অপারেশন চালায়, মানে সাধারণ মানুষের কোনো ভয় থাকে না, তখন এরা SIG সিরিজের বন্দুক ব্যবহার করে, যেমন SG-551, SG-553, SIG MCX। আর 1 কিলোমিটারের কাছাকাছি বা 1 কিলোমিটারের থেকে বেশি দূরে নিশানার জন্য এরা দীর্ঘদিন ধরে PSG-1 ব্যারেট সিরিজের ভারী স্নাইপার ব্যবহার করে। কিন্তু 2025 সালের ফেব্রুয়ারিতে একটা ফ্রেন্ডলি স্নাইপার প্রতিযোগিতায় একটা অবাক করা ঘটনা ঘটে। সেই প্রতিযোগিতায় বেশিরভাগ কমান্ডো সেনা ব্যারেট সিরিজের স্নাইপার ব্যবহার করছিল, কিন্তু একজন কমান্ডো সেনা আমাদের ভারতের তৈরি সাবের 338 স্নাইপার নিয়ে সেই প্রতিযোগিতায় জিতে যায়। ব্যাঙ্গালোরের একটা কোম্পানির তৈরি এই স্বদেশি স্নাইপার বিদেশি স্নাইপারদেরকে হারিয়ে দিয়েছিল। এই NSG কমান্ডোর প্রতিটা বন্দুকের পিছনে একটাই লক্ষ্য থাকে, যে নিরীহ মানুষদেরকে বাঁচিয়ে রেখে সন্ত্রাসবাদীদের খতম করা। এটাই এই কমান্ডোদের আসল পরিচয়। নিখুঁত শক্তি নয়, নিখুঁত এম আর নিখুঁত নিয়ন্ত্রণ দরকার। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের ভারতের সমস্ত কমান্ডোরা যে বন্দুকগুলো ব্যবহার করে সেগুলো সবগুলোই কিন্তু প্রায় বিদেশি। এখন আপনাদের মধ্যে কারো কারো মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে 2026 সালে দাঁড়িয়ে আমাদের ভারতীয় কমান্ডোরা বিদেশি বন্দুক কেন ব্যবহার করছে? দেখুন, আমাদের ভারত অনেক বন্দুকই বানিয়েছে এবং সেইগুলো আমাদের ভারতের অনেক ইউনিটই ব্যবহার করে থাকে, কিন্তু কমান্ডোদের হাতে তুলে দেওয়ার মতো নির্ভরযোগ্য হয়ে ওঠে। যেমন আমাদের ভারতের বানানো বন্দুক এই উগ্রাম, ওসমি, সাবের 338, আরও কিছু পিস্তল রয়েছে। তারপর রাশিয়ার সঙ্গে যৌথভাবে উত্তরপ্রদেশের আমেঠিতে তৈরি হচ্ছে AK-203। তাহলে অ্যাট দ্য এন্ড কি দাঁড়ালো? এই বন্দুক বানানোর ক্ষেত্রে আমাদের ভারত এখনো স্বনির্ভর হয়নি, আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তাহলে আমরা কি দেখলাম? পরিস্থিতি অনুযায়ী কমান্ডো চেঞ্জ হয় এবং তাদের বন্দুকও চেঞ্জ হয়। আর সব থেকে বড় কথা, প্রতিটা কমান্ডোই কিন্তু সব ধরনের অস্ত্র চালাতে ওস্তাদ। স্থলপথে যুদ্ধ স্পেশালিস্ট প্যারা কমান্ডো, জলপথে মার্কোস কমান্ডো, আর আকাশপথে গারুদ কমান্ডো, আর শহরের ভেতর সবচেয়ে কঠিনতম অপারেশন চালানোর জন্য ব্ল্যাক ক্যাট বা NSG কমান্ডো। শেষে আমি একটা কথাই বলবো, যে কোনো যুদ্ধ বা যে কোনো অপারেশন সাকসেসফুল করতে গেলে শুধু বন্দুক থাকলেই হবে না, দরকার হয় আমাদের ভারতের প্রতিটা সেনার দক্ষতা আর সাহসিকতা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।